তারা যেতে লিভিং রুম জুড়ে ছেয়ে গেল পিনপতন নীরবতা। তারই মাঝে ডুকরে কেঁদে উঠল তাহমিনা বেগম। তাহমিনা বেগমের কান্নায় রেহেলা বেগম যে তাহমিনা বেগমকে ধরে নিয়ে সোফায় বসিয়ে দিল। ওদিকে রিফাত চৌধুরী আর সাফওয়ান অফিসে, এদিকে তিফাত চৌধুরীকেও খুব একটা ঠিক লাগছে না। তাই রেহেলা বেগম তাহমিনা বেগমকে সামলাতে সামলাতে রুষার উদ্দেশ্যে বলে উঠল, রুষা, তোমার বড় আব্বু রুমে যাও তো, তাকে ঠিক লাগছিল না তখন। কোনো সমস্যা হলে আমাকে জানিও, যাও তো। রেহেলা বেগমের কথায় রুষা চোখ মুজে সম্মতি দিয়ে উপরে উঠে গেল। রুষা উপরে উঠতেই কিছুক্ষণ পর উপর থেকে রুষার চিৎকার কানে ভেসে আসতেই হন্তদন্ত হয়ে তাহমিনা আর রেহেলা বেগম উপরে ছুটে গেল। রুষার চিৎকার তাজের কানও এড়ালো না। হঠাৎ বনে এমন চিৎকারে এক অজানা কারণে তাজের বুকের ভিতর মোচড় মেরে উঠল। তাজ হন্তদন্ত হয়ে দরজা খুলে বাবার রুমে গিয়ে কান্নার শব্দ পেয়ে ছুটে সেই রুমে পা দিতেই পা জোড়া থমকে গেল তাজের। হঠাৎ হন্তদন্ত হয়ে বিকেলে অফিস থেকে ফিরল ফারজানা বেগম। মাকে এভাবে হন্তদন্ত হয়ে বাসায় ফিরতে দেখে পরিস্তা তার কাছে যেয়ে বলে উঠল, আম্মু, কি হয়েছে? তোমাকে এরকম অস্থির লাগছে কেন? প্রত্যুত্তরে ফারজানা বেগম অস্থির হয়ে বলে উঠল, পরিস্তা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হসপিটালে যেতে হবে আমাদের। পরিস্তা তখন অবাক হয়ে বলল, হসপিটালে? হসপিটালে কি হয়েছে আম্মু? কারো কি কিছু হয়েছে আম্মু? ফারজানা বেগম তখন অস্থির স্বরে বলে উঠল, তাজের বাবা হার্ট অ্যাটাক করেছে। তাহমিনার অবস্থা খুব খারাপ, বারবার জ্ঞান হারাচ্ছে, কান্নাকাটি করছে। ফারজানা বেগমের কথায় পরিস্তা চমকে বলে উঠল, কি বলছো আম্মু? সেদিন তো আঙ্কেলকে সুস্থই দেখলাম। প্রত্যুত্তরে ফারজানা বেগম ব্যস্ত হয়ে বলে উঠল, এত কথা বলার সময় নেই, তুমি জলদি রেডি হয়ে নাও, আমরা এখনই বের হব। ফারজানা বেগমের তাড়ায় ফরিস্তা আর কোনো প্রশ্ন না করেই চুপচাপ রেডি হয়ে আসতেই দুজনে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হসপিটালে পৌঁছেই চোখে পড়ল চৌধুরী পরিবারের সবাই চিন্তিত অবস্থায় করিডোরে দাঁড়িয়ে আছে। ফারজানা বেগম সেখানে যেতেই তাহমিনা বেগম বসা থেকে উঠে ফারজানা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ফারজানা বেগম তাহমিনা বেগমকে সামলে সান্ত্বনা দিতে লাগলো। পরিস্তা ধীর পায়ে এগিয়ে সেখানে গিয়ে নীরবে সবাইকে অবলোকন করলো। তাহমিনা বেগম একটু পর পর ডুকরে কান্না করছে। তাকে সামলাচ্ছে ফারজানা আর রেহেলা বেগম। আর তাদের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ পর পর হেঁচকি তুলছে রুষা। সৌরভ চৌধুরী আর রিফাত চৌধুরী পাশাপাশি দুটো চেয়ারে চিন্তিত অবস্থায় বসে আছে। আর তার পাশে সাফওয়ান নীরবে দাঁড়িয়ে আছে। সাফওয়ান নীরবেই ফরিস্তার দিকেই তাকিয়েছিল, যার জন্য ফরিস্তা তাকাতেই চোখাচোখি হয়ে যেতেই ফরিস্তা চোখটা সরিয়ে সবার মাঝে নিজের অজান্তেই তাজকে খুঁজতে লাগলো। লোকটার বাবা হসপিটালে ভর্তি আর সে উপস্থিত নেই, কিন্তু কেন? অপারেশন থিয়েটার থেকে ব্যস্ত পায়ে তাজ বের হতে হতে মুখের মাস্কটা খুলে সামনে তাকাতেই প্রথমে চোখ যে ঠেকলো মায়ের দুর্বল মুখশ্রীটা। তারপর চোখ গেল মায়ের পাশে শুকনো মুখে দাঁড়িয়ে থাকা ফরিস্তার দিকে। তাজ নীরবে ফরিস্তাকে এক পলক অবলোকন করে মায়ের কাছে এগিয়ে গেল। তাজকে অপারেশন থিয়েটার থেকে বের হতে দেখে সবাই তাজের কাছে এগিয়ে গেল। তাহমিনা বেগম চেয়ার ছেড়ে দাঁড়িয়ে তাজের হাত আঁকড়ে ধরে বিচলিত হয়ে বলে উঠল, তাজ বাবা, কি অবস্থা তোমার বাবার? উনি সুস্থ হয়ে যাবে তো? তাহমিনা বেগমকে এমন বিচলিত হতে দেখে তাজ মাকে এক পাশ থেকে অতি সন্তর্পণে বুকের মাঝে আগলে নিয়ে বলে উঠল, শান্ত হও আম্মু, বাবা ঠিক আছে, অপারেশন সাকসেস হয়েছে, জ্ঞান ফিরলে কেবিনে দেওয়া হবে, তখন দেখা করতে পারবে তুমি। তাজের কথায় যেন জীবন ফিরে পেল তাহমিনা বেগম। বাবা মাকে হারিয়ে জীবনের প্রতিটি মুহূর্তে স্বামীকে কাছে পেয়েছে, যদিও মাঝে মাঝে ছেলের জন্য তর্কে বিতর্কে দুজনের মাঝে মনোমালিন্য হয়ে যায়, তবে স্বামীর প্রতি তার অগাধ ভালোবাসা। তাই তো স্বামীর এই অসুস্থতায় একদম ভেঙে পড়েছিলেন তিনি। পরিস্তা এক কোণে দাঁড়িয়ে নীরবে চেয়ে রইল মা ছেলের দিকে। তখন অপারেশন থিয়েটার থেকে তাজকে বের হতে দেখে পরিস্তার মাথায় তখন এসেছিল, তাজ তো ডক্টর, সবার মাঝে তাজের অনুপস্থিত থাকার কারণ ছেলে তার বাবার অপারেশন করছে, সেটা পরিস্তার মাথায় এই আসে। তাজের অনুপস্থিতিতে কত কি ভেবে বসেছিল সে। পরিস্তা একবার তাজের দিকে তাকিয়ে ব্যথিত চোখে তাকালো কেবিনের দরজার ছোট্ট গ্লাস ভেদ করে তিপাল চৌধুরী দিকে, যার মাঝে কিছুদিন আগে বাবার মতো ভালোবাসা পেয়েছিল সে। ভরসাযোগ্য একটা হাত মাথায় রেখে বলেছিল তিনি, তোমার কখনো কোনো প্রয়োজন হলে এই বাবাটাকে জানিও।
মনে পড়লো সেদিনের কথা। ফরিস্তা যখন ক্লান্ত হয়ে ভার্সিটি থেকে ফিরছিল, তখনই আচমকা তিফা চৌধুরী ইশারায় রিক্সাটা থামাতে বলে। ফলে ফরিস্তা তড়িঘড়ি করে রিক্সাওয়ালাকে রিক্সাটা থামাতে বলে। রিক্সাটা থামাতেই ফরিস্তা সালাম দেয় তিফা চৌধুরীকে। তিফা চৌধুরী মৃদু হেসে ফরিস্তা সালামের উত্তর দিয়ে বলেছিল ওর সাথে একটু কথা আছে। তাই ফরিস্তাকে নিয়ে পাশেই একটা কফি শপে যেয়ে বসে তারা। তিফা চৌধুরী এভাবে ডেকে আনায় ফরিস্তা যখন মনে মনে আকাশ কুসুম ভাবতে ব্যস্ত, তখনই তিফা চৌধুরী বলে ওঠে ওকে, আই ডোন্ট নো আমার কথা তুমি কিভাবে নেবে, বাট কথাগুলো তোমাকে বলার খুব প্রয়োজন মনে করছিলাম। ধরে নাও আমি তোমার একটা বাবা হিসেবে কথাগুলো তোমায় বলছি। আমার ছেলেকে তুমি বিয়ে করবে? হঠাৎ তিফা চৌধুরীর মুখে এই কথা শুনে চমকে ওঠে ফরিস্তা। কাঁপা কাঁপা স্বরে বলে উঠল ফরিস্তা, আঙ্কেল কি কি বলছেন এসব আপনি? তিফা চৌধুরী তখন নরম কণ্ঠে বলে উঠল, দেখো মা, আমি জানি না আমার এসব বলা ঠিক হচ্ছে কিনা। আমি আমার জীবনে কারো কাছে কখনো কিছু চাইনি, কিন্তু আজ তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। তুমি পারবে আমার তাজকে ঠিক করতে? তাজকে যেভাবে ছোটবেলা থেকে গড়তে চেয়েছিলাম, ও ঠিক উল্টোটা হয়েছে। যার জন্য আমি তাজকে ছোটবেলা থেকেই অনেক চাপে রাখতাম। তার ফল যে এমনটা হবে আমি সত্যিই বুঝতে পারিনি। আমার স্বপ্ন ছিল তাজকে ডক্টর বানানো, কিন্তু তাজের ঝোঁক ছিল রাজনীতিতে, যার জন্য সবসময় ওকে বকাঝকা আর চাপের ভিতরে রাখতাম। যার ফলে আমার ছেলেটা আরও বিগড়ে যায়। ভালোবাসাটা ঠিক কী জিনিস সেটা উপলব্ধি করা ভুলে যায়, হাসতে ভুলে যায়, মানুষের সাথে মিশতেও ভুলে যায়। আস্তে আস্তে ওর কোমল হৃদয়ে পাথরে পরিণত হয়। আমার চাপে পড়ে ডাক্তারি পড়া কমপ্লিট করলেও আমাদের বাবা ছেলের মধ্যে তৈরি হয়ে যায় বিশাল দূরত্ব। আমি চাই আমার ছেলেটা আবারও ঠিক হোক, সবার সাথে মিশতে শিখুক, হাসতে শিখুক। ওর জীবনটা এমন হওয়ার জন্য অনেকটা আমি দায়ী। সব সময় ওর ইচ্ছেকে প্রাধান্য না দিয়ে জোর করে ওর উপরে চাপিয়ে দিয়েছি ডাক্তারি পেশাটা। জানো মা, বাবা মাকে হারিয়ে আমার ছোট ভাইটাকেও নিজের হাতে মানুষ করছিলাম। সেই ভাইটাও বড় হয়ে রাজনীতির পিছু ছুটে নিজের জীবনটা প্রতি পদে পদে বিপদে ফেলে দিচ্ছিল। আদরের ভাইয়ের জীবন এমন রিস্কি হওয়ার ওকে রাজনীতি থেকে ফেরানো অনেক চেষ্টা করেছি, কিন্তু ফেরেনি। এভাবে আমাদের আদরের ভাই যাকে বুকে আগলে রাখতাম, তার সাথে তৈরি হয়ে যায় দূরত্বের ফারাক। আমি আর চাইনি আমার ছেলের সাথেও আমার এই দূরত্ব আসুক, তাই ছেলেকে নিজের মতো গড়ে তুলতে চেয়েছিলাম। এতে ছেলের সাথে ভাইয়ের চেয়েও বেশি দূরত্ব তৈরি হয়ে যাবে কল্পনাও করিনি আমি। একসাথে এতগুলো কথা বলে থামলো তিফা চৌধুরী। ফরিস্তা তিফা চৌধুরী প্রতিটি কথা নীরবে শ্রবণ করে তাকিয়ে রইল তিফা চৌধুরী চিকচিক করে ওঠা চোখ জোড়ার দিকে। সবার থেকে শুনেছিল বাবা ছেলের সম্পর্ক সাপ আর লেউলের, কিন্তু সেই সম্পর্কে আড়ালে বাবা যে ছেলেকে কতটা ভালোবাসে বুঝতে পারল ফরিস্তা। এরপর তিফা চৌধুরীর সাথে ফরিস্তা আরো অনেক সময় কথা হয়। লোকটা ওকে অনেক আকুতি করে বলেছিল ওই পারবে তার ছেলেকে ঠিক করতে। সব শেষে ফরিস্তার মাথা স্নেহে হাত বুলিয়ে বলেছিল তিনি ওই কথাটা। বাবাকে ছাড়া বড় হওয়া মেয়েটার হঠাৎ বাবার মতো স্নেহের মাথায় হাত পড়তে সেদিন চোখ জোড়া ওষুধে চিকচিক করে উঠেছিল ফরিস্তার। কথাগুলো মনে পড়তেই ফরিস্তার চোখ জোড়া আবার চিকচিক করে উঠল। ফরিস্তা কেবিনের দিকে চোখ সরিয়ে তাকালো তাজের শুকনো ক্লান্ত মুখের দিকে, যে অতি সন্তর্পণে মাকে নিজের বাহুডোরে আগলে নিয়ে ভরসা দিচ্ছে বাবার কিছু হবে না বলে। বাবা ছেলের ভিতরে দূরত্বের ফারাক থাকলেও দুজনেই দুপাশ থেকে দুজনকে আড়ালে ভালোবেসে গিয়েছে, কিন্তু দুজনের মাঝে দূরত্ব থাকায় কারো ভালোবাসাটা কেউ উপলব্ধি করতে পারেনি। ভাবতেই ফরিস্তা গভীরভাবে নিঃশ্বাস নিল। বাবা থাকতেও এদের বাবা ছেলের মধ্যে কতটা দূরত্ব, আর যার বাবা নেই সে কতটা কাঙাল থাকে বাবার মতো বটবৃক্ষে একটু ছায়াতলে আসায়। ঘন্টাখানেক পর তিফা চৌধুরী জ্ঞান ফিরলে তাজ তাকে কেবিনে শিফট করে। সবাইকে বলল দেখা করে আসতে। একে একে সবাই কেবিনে যেতে সবার শেষ ফরিস্তা কেবিনের ভিতর যেতে নেবে, তখনই আচমকা টান পড়ল ফরিস্তার হাতে। ফলে ফরিস্তা চমকে পিছু ফিরতেই তাজের হাতের মুঠোয় নিজের হাত আবদ্ধ দেখে ফরিস্তা ভ্রুকুচকে বলে উঠল তাজকে, কি সমস্যা? তাজ ফরিস্তার কথার কোনো উত্তর না দিয়ে ফরিস্তাকে মৃদু টান দিয়ে নিজের সামনে এনে ধীর গলায় বলল, চোখ বন্ধ করো। আকস্মিক এমন কাজে ধরপড়িয়ে উঠল ফরিস্তার বক্ষ।
কম্পিত হলো চোখের পল্লব। ফরিস্তা এলোমেলো ভাবে চোখের পল্লব ঝাপটে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল তাজকে,